যদি জড় জগতে বড় হতে চাও তবে বিশ্বাস করো তুমি বড়। এই বাড়িতেই জন্মেছিলেন যুগাবতার স্বামী বিবেকানন্দ। সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে আবির্ভাব নরেনের। ইউনেস্কোর হেরিটেজ এই বাড়িতেই রয়েছে ইতিহাস। ঠাকুর রামকৃষ্ণদেব যখন চাইছিলেন যে তিনি একটা যুগধর্ম স্থাপন করবেন এবং কাদের নিয়ে করবেন, তিনি তার নেতা হিসেবে যাকে আনবেন সেই বীরেশ্বর বিবেকানন্দ। তো যখন বিবেকানন্দ এখানে আসছেন তার কিছুদিন আগে ওই কাশীর থেকে একটা রে এসে এই কলকাতার সিমলাতে এসে পড়ল এবং তারপরেই নরেন্দ্রনাথ এলেন। ভুবনেশ্বরী দেবীর মনে হলো রাত্রিবেলায় স্বপ্নে যে শিব স্বয়ং পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করছে, চারিদিকটা জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছে। স্বামীজি একটু দুঃখ প্রকাশ করে বলেছিলেন ওখানে যে পরমহংস মশাই ছাই ছিল, যাক এই দালানেই গিয়ে সেটা প্রথম মিশে গেল। পবিত্র শান্ত স্নিগ্ধ দালানে আজও জ্বলজ্বল করে বিশ্বনায়ক স্বামী বিবেকানন্দের একের পর এক স্মৃতি। আঁতুড় ঘর, কোথাও রয়েছে ঠাকুর দালান, আবার বিলের ছোটবেলার নানা কথাও যেন সাড়া দেয় এই বাড়ির অন্দরে। এই ক্ষেত্রেই স্বামী বিবেকানন্দের জন্ম। বিশ্ববরেণ্য বিবেকানন্দের জন্মের সময় সকাল 6:49 সূর্যোদয়ের ঠিক 6 মিনিট আগে। 1863 সালের 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন। সেদিন ছিল সোমবার। যেখানে স্বামীজির জন্ম সেখানে সেই সময় একটা খোলা ছাদ ছিল। সেকালে রীতি অনুসারে আতুর ঘর করবার জন্য বাঁশের খুঁটি ও দরমার বেড়া দিয়ে ছাদ অস্থায়ীভাবে একটি ঘর করা হতো। তাই করা হয়েছিল এইখানে। স্বামীজির সেইখানেই জন্মগ্রহণ হয়। একদিন নরেন সঙ্গীদের নিয়ে ঠিক সেরকমই ধ্যান খেলা করছেন। এমন সময় এক বালক তখন দেখলো যে মেঝের ওপরে একটা প্রকাণ্ড বিষধর গোকরা সাপ। কোথা থেকে এলো, কিভাবে এলো, কিন্তু সে বিশাল বড় আকারের। সে বালক ভয়ে চিৎকার করে উঠল। তখন বীরেশ্বর ব্যতীত, মানে বিলে ব্যতীত সকল বালক ঘরের বাইরে পালিয়ে গেল। স্বামীজি কিন্তু তখনও ধ্যানমগ্ন। একদিন নরেন্দ্রনাথ ধ্যান শেষ করে আসনে বসে আছেন। ধ্যানের ঝোঁক এবং আনন্দ তখনও চলছে। হঠাৎ উনি দেখলেন দিব্য জ্যোতিতে ঘর পূর্ণ হয়ে গেল। এক অপূর্ব সন্ন্যাসী প্রাচীর ভেদ করে একটু দূরে এসে দাঁড়ালেন। তার পরনে গৈরিক বসন, হাতে কমণ্ডলু, মুখমণ্ডল প্রশান্ত। বালক নরেন্দ্রনাথ ঘটনার আকস্মিকতায় ঘর থেকে বেরিয়ে আসেন। বলেছিলেন পরে, আমার না তখন একটু ভয় করেছিল, কেন যে বেরিয়ে গেলুম। কিন্তু পরবর্তী সময় তিনি এই প্রসঙ্গ যখন তুলতেন তখন বলতেন, এমন সন্ন্যাসী তিনি আর কখনো দেখেননি। কি সৌম্য সুন্দর তার মুখ। তার বিশ্বাস জন্মেছিল সেদিন তিনি ভগবান বুদ্ধের দর্শন পেয়েছিলেন। সিমলা স্ট্রিটের এই বাড়ির অন্দরমহলেই রয়েছেন দেবাদিদেব মহাদেব, যাকে ঘিরে নিরন্তর বয়ে চলে স্বামীজির জীবন ইতিহাসও। যে বাড়ির জানালা ঘিরেও রয়েছে কথকতা। এখন বিলে তো মজাদার মানুষ, তাকে আটকানো হয়েছে, তিনি দান করে দিচ্ছেন সব কিছু। তাই আটকানোর জন্য যখন তালা বন্ধ করে রাখা হয়েছে, বিলে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখছেন যে মায়ের শাড়ি, তারপরে বাবার শাল, জামা, হেনা তানা রয়েছে সব কিছু। তো এইখানে সমস্ত সাধুরা আসছে বাড়ি যারা নেবে, ওই জানলা হচ্ছে সেই জানলা যেখান থেকে বিলে ওখান থেকে ফেলে দিচ্ছে। তারপর দেওয়ার পরে সব দিয়ে ফেলেছে, তারপরে হাসছে যে দেখো তোমরা আমাকে আটকালে, পারলে আটকাতে, পারলে না। নরেনের জন্মভিটের সিঁড়িতেও রয়েছে যেন অলৌকিকতার ছোঁয়া। যেখানে পড়ে গিয়েছিল ছোট্ট বিলে, রক্তপাত হয়েছিল, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিতেও পাওয়া যায় সেই ইতিহাস। আমি এখন যে পুণ্যভূমিতে বসে আছি সেটি হচ্ছে স্বামীজির বাড়ির দালান ক্ষেত্রটা। এইখানেই স্বামীজি রাজা সাজতেন, বিলে রাজা সাজতেন, আর সবাই তার মন্ত্রী হয়ে, কেউ তার কোটাল হয়ে এইখানটায় সবাই ঘুরে বেড়াতো। বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ যে রাজাধিরাজ, তার প্রথম প্রকাশ এই খেলার মাধ্যমে হয়েছিল। আমার পেছনে আপনারা মা জগদ্ধাত্রীকে পাচ্ছেন দেখতে, যেটি স্বামীজির বাড়ির কুলদেবী।
সবচেয়ে দুর্দান্ত ঘটনা হচ্ছে এই দোতলায় ওঠার একটা ঘর আছে, একটা সিঁড়ি আছে, সেখানে বিলের দুরন্তপনা এবং তার যাকে তাকে যা কিছু দিয়ে দেওয়া একটু আকুতির ডাক শুনে তার জন্য তাকে ওই ঘরটাতে আটকে রাখা হতো। রাজা কোটাল খেলার সময় কোনো একটা বার সে সিঁড়ি দিয়ে ওপরে পড়ে যায়, তখন বিলের বয়স 5 বছর। তার ডান চোখের ওপরটা কেটে যায়, প্রচুর রক্তপাত হয়, সে অজ্ঞান হয়ে যায়। পরে ডাক্তার আসে, বলে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু খুব গভীর ক্ষত। আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে পরবর্তী সময় শ্রীরামকৃষ্ণ এই ক্ষত দেখে বলেছিলেন, দেখ তোর সেই সময় অনেক শক্তিক্ষয় মা করিয়ে দিলেন, না হলে এবারই হয়তো তুই জগৎটা ওলট পালট করে দিয়ে চলে যেতে পারতিস। এই ক্ষেত্র তাই মহাপুণ্যভূমি আরেকটি কারণে। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর শ্রীরামকৃষ্ণের ভস্য যখন তার শিষ্যরা প্রায় গিলে নিয়েছিলেন, স্বামীজি কিছুটা ভস্য তার পাঞ্জাবির পকেটে করে নিয়ে এসেছিলেন। পরের দিন যখন স্বামীজির মা কাপড় কাচতে গেলেন, তখন তিনি বুঝতে পারেননি, তো সেইখানেই পাঞ্জাবিটা ঝেড়ে দিয়েছিলেন। আর সেই ঠাকুরের ভস্য প্রথম এই দালানে এসে পড়ে। ঘুম থেকে উঠে স্বামীজি ওই পাঞ্জাবিটা খুঁজতে আরম্ভ করেন। পরে দেখেন যে পাঞ্জাবিটা আর তিনি পাচ্ছেন না, ছাইটাও পাচ্ছেন না। তখন বলেন, মা সেটি কোথায় গেল? মা বললো, হ্যাঁ রে, ওটা তো আমি কাঁচনি দিয়ে দিয়েছি, ঝেড়েও দিয়েছি। স্বামীজি একটু দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ওখানে যে পরমহংস মশাই ছাই ছিল, যাক এই দালানেই গিয়ে সেটা প্রথম মিশে গেল। তাই এই দালান বড় পুণ্যক্ষেত্র। এখানে এলে মন শুধু শান্ত হয় না, মন স্বামীজির উচ্চ ভাবের দিকে ধাবিত হয়। নবজাগরণ থেকে আত্মিক চেতনা, বিবেক গোত্রে আজও প্রতিফলিত ভালো থাকার কথা, মিলনের কথা। আর তখন তো এই অঞ্চলটা জঙ্গল ছিল, ঘোগলা পাতার বাড়ি, যেখানে এই যে হেদুয়া দেখছো, হেদুয়ার ওখানে যে বিরাট বড় পুকুরটা, ওইখানে নরেন্দ্রনাথ তার বন্ধুদের নিয়ে ঘুরেছেন। ওখানে তিনি সাঁতার কেটেছেন, বাইচ খেলা, মানে ওই সরু যে নৌকাগুলো, ওই প্রতিযোগিতা ইত্যাদি খেলাধুলো ওখানে করতেন। তারপরে এই অঞ্চলটায় তোমরা যে কলকাতা বলছো, আমরা বলবো উত্তর কলকাতা, বনেদি উত্তর কলকাতার মধ্যে এই জায়গাটা হচ্ছে বিখ্যাত জায়গা। এবং যেহেতু কলকাতা হচ্ছে ভারতবর্ষের রাজধানী, তাই ভগবান বেছে নিলেন এই ইংরেজদের উৎখাত করার ব্যাপার হলে, উদ্বুদ্ধ করার ব্যাপার হলে, বা ধর্মের দিক থেকে জাগরণ ঘটাতে গেলে এই রাজধানীতেই আসতে হবে। তাই কামারপুর থেকে তিনি এখানে চলে এলেন। আরেকটা জিনিস হচ্ছে, তিনি মানে রামকৃষ্ণদেব বৈপ্লবিক আন্দোলন বলো, সমাজ চেতনাই বলো, যাই বলো, শিক্ষা বলো, সব দিক দিয়ে তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই গুটি কয় কলকাতার শিক্ষিত মানুষদের নিয়ে। এবং তার যে আধ্যাত্মিক সন্তান বলবো বা ত্যাগী সন্তান যারা তারা ছিল, তার মধ্যে নেতা হলেন নরেন্দ্রনাথ দত্ত। বাদ বাকি সবাই কিন্তু এই ধরো এই একটু দূরে ঠনঠনিয়া কালীবাড়ি আর ওইদিকে দক্ষিণেশ্বর, এই এরিয়াটুকুর ভেতরেই কিন্তু তারা এসেছেন, এখানে জন্মগ্রহণ করেছেন, এই এরিয়াটুকুর ভেতরে। স্বামীজির জীবন পথে বারবার অনুরণিত হয় অনেক কিছু, তার শিক্ষা চেতনায় ভর করেন বহু। ভারতবর্ষের আধ্যাত্মিক লোকে স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল জ্যোতিষ্ক। পৃথিবীর অত্যাশ্চর্য মহাপুরুষদের মধ্যে এক। এই স্বামীজির জন্ম নিয়ে বেশ কিছু অদ্ভুত ঘটনা আছে, যা পড়লে মনে হয় যেন অলৌকিক। বিবেকানন্দের মায়ের আগে দুটি কন্যা সন্তান দেহ রাখার পর তার ভুবনেশ্বরী দেবীর ইচ্ছা হয় একটি পুত্র সন্তানের। তিনি দীর্ঘদিন ধরে মহাদেবের কাছে সাধন করেন এবং কাশীর বীরেশ্বর শিবের কাছে একজন বৃদ্ধকে নিযুক্ত করেন, যিনি প্রত্যেক দিন তার হয়ে ওই মানতটা করে যাবে যাতে শিব তার সন্তান হয়ে আসে। একটা সময় সন্ধ্যাবেলায় বহু সাধন ভজন করার পর লিখিত আছে যে ভুবনেশ্বরী দেবীর মনে হলো রাত্রিবেলায় স্বপ্নে যে শিব স্বয়ং পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করছে, চারিদিকটা জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছে। ঘুম ভেঙে শিব শিব বলে স্বামীজির মা আনন্দে আপ্লুত। 12ই জানুয়ারি 1863 সোমবার মকর সংক্রান্তির দিনে কলকাতা মেতে উঠেছে, সূর্যোদয় সবেমাত্র হয়েছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণের কথা অনুযায়ী যেদিন তিনি প্রথম নরেন্দ্রনাথকে দেখেন, সেদিনকে তিনি বলেন যে ও যে আসবে আগে থেকে তা আমি বুঝতে পেরেছিলাম। উত্তরের দিক থেকে একটা তারা কলকাতায় খসে এসে পড়ে কাশীর দিক থেকে। আমি সেই দিনকেই বুঝেছিলাম যে সে এসেছে, যে আমার কাজ করবে।
আরেকটি দর্শনের, অপূর্ব দর্শনের আর কি কথা বলেন শ্রীরামকৃষ্ণ। বলেন, কোনো এক সময় মহা সমাধি যোগে তার মন অনেকটি উপরে উঠে গেছে এবং দেবতারা যেই যেই ক্ষেত্রে বাস করে সেই ক্ষেত্রগুলোকে পেরিয়ে গিয়ে তিনি অখণ্ডের রাজ্যে প্রবেশ করেছেন। তিনি বলছেন, দেখছি একদিকে লাল সুরকির মতন জ্যোতির আলো, একদিকে সাদা জ্যোতি সমুদ্র, সেখানে 7 জন ঋষি আছেন বসে ধ্যানমগ্ন জগতের কল্যাণার্থে, সপ্তর্ষি ঋষি। তিনি বলছেন, ওই জ্যোতির সমুদ্রের মধ্যে থেকে একটি অপূর্ব সুন্দর শিশু জন্ম নিল। জন্ম নিয়ে সবচেয়ে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। শিশু প্রেমের প্রতীক, ঋষি জ্ঞানের প্রতীক। সপ্তর্ষি ঋষির প্রবীণ ঋষি ওই শিশু স্পর্শে চোখটি একটু খুলে স্মিত হাস্যে বললেন বা বোঝালেন যে তিনি যাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেনকে দেখা মাত্রই বুঝেছি সে সেই সপ্তর্ষি ঋষির প্রবীণ ঋষি। মনে পড়ে যায় যেদিন প্রথম শ্রীরামকৃষ্ণের সাথে স্বামীজির দেখা হয় দক্ষিণেশ্বরে ভালোভাবে, সেই দিনকে শ্রীরামকৃষ্ণ স্বামীজির সম্বন্ধে বলেন যে ও যখন প্রবেশ করছে দেখছি ওর চুল উস্কো খুস্কো, দেহের কোনো পরিপাট্য নেই, জামার কোনো ঠিকঠাক নেই, যেন ভেতরে কেউ বসে আছে আর মনটাকে একেবারে অন্তরের দিকে টেনে ধরে আছে। নরেনকে দেখা মাত্রই মনে প্রশ্ন উঠল, কলকাতার মতন এরকম বিষয় লোকের সমাজে এত বড় সত্যগুণী থাকাও কি সম্ভব? নরেন্দ্রনাথের 2টো গান শোনবার পরে আলাদা ঘরে নিয়ে গিয়ে মনে পড়ে তো শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন, ভীষণ কেঁদে বলেছিলেন, এতদিন পরে আসতে হয়, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে আমার কাজ করতে এসেছো। তিনি আছেন শ্রদ্ধায়, সম্মানে, চেতনায় আজও অমলিন তিনি। অর্থ থাক, গাড়ি থাক, বাড়ি থাক, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু শান্তি বলে একটা বিষয়, তাই না? তো শান্তি পেতে গেলে তো কিনে নেওয়া যাবে না, শান্তি তো মনের ব্যাপার, তাই না? তো মনের ব্যাপার, এই শান্তির সন্ধান কখন পাবো? যখন আমি নিজেকে খোঁজার চেষ্টা করব। এবং নিজেকে খুঁজতে হবে আমার ভেতরে, বাইরে আমি খুঁজলে পাবো না। বাইরে আমি কি পাবো? বাজার, হাট, এই সমস্ত পাবো, লোকজন, মান সম্মান, প্রতিপত্তি। কিন্তু ভিতরে জানতে গেলে আমাকে একাগ্রতা অভ্যাস করতে হবে, মনটাকে এক করে নিতে হবে, করে তখন জানতে হবে যে আমি কে। প্রথম যদি প্রশ্ন আসে আমি কে, আমি কি অমুক চক্রবর্তীর ছেলে, সত্যি সত্যি কি আমি অমুক? তাহলে আমি আগে কোথায় ছিলাম, এরপরে কোথায় যাব, মৃত্যুর পর কোথায় যাব? এই ধরনের প্রশ্ন যদি তোমার মনের ভেতরে আসে তাহলেই বুঝতে হবে তোমার ভেতরে ধর্ম চেতনার উন্মেষ ঘটেছে। আর ধর্ম চেতনার উন্মেষ ঘটেছে যখন বলছো, তখন তোমার ভেতরে কতগুলো কোয়ালিটি আস্তে আস্তে উদ্ভব করবে। সেটা বাইরে থেকে হবে না, ওটা তোমার ভেতরেই আছে। সেটা কি? সত্যনিষ্ঠা, আন্তরিকতা, সেবাভাব, পবিত্রতা। এই যে কোয়ালিটিগুলো, এগুলো সবার ভেতরে রয়েছে, কিন্তু এই আমরা মায়ার সাম্রাজ্যে রয়েছি বলে এগুলো সব আচ্ছাদিত হয়ে আছে। আমরা আমাদের এই প্রকৃত সত্তা, দ্য রিয়েল নেচার অফ ম্যান, মানুষের প্রকৃত স্বরূপটা কী সেটা আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। সেটা একমাত্র প্রকৃত ধর্মজগতে যদি আসি তাহলে হবে। তোমারই মতো মানুষ, তোমারই মতো, তোমার যেমন বাবা মার হয়তো 2-3টে ছেলে মেয়ে, তোমার হয়তো 2-3টে ভাই বোন হবে, কিন্তু পৃথিবীর সন্তান যিনি, পৃথিবীর পিতা যিনি, ভগবান যিনি, অবতার যিনি, আমরা সবাই তার সন্তান। তো এই সবাই যে তার সন্তান, সবাই যে তার ভাই বা বোন ইত্যাদি ইত্যাদি, এই বোধটা জাগ্রত হবে তখন। আর তখন তোমার এই চতুর্দিকে হানাহানি কাটাকাটিটা বন্ধ হবে। বিশ্বজনীন স্বামী বিবেকানন্দ, তাকে ঘিরেই নানান রকম যে আলাপ আলোচনা নিরন্তর চলে, তার জন্ম হয়েছিল এই বাড়িতে। আমরা তখন দেখালাম তিনি ঠিক কোথায় জন্মেছিলেন, তাকে নিয়ে কেন নানান রকম আলোচনা চর্চা চলে নিরন্তর, সেই বিষয়টি তুলে ধরলাম আমরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন 10।